Hello, dear student and brother and sister. At first, take my salam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My name is Abdullah Makdum Mia. I hope তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের সামনে আমি চলে আসলাম আবারও। আসলে তোমাদের আজকে আমি আসলে ক্লাস নিব হচ্ছে নবম শ্রেণীদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়। আসলে বিজ্ঞান বিষয়ে ছোট্ট একটু কথা না বললেই হয় না, যে তোমাদের আসলে সময় খুব অল্প, কিন্তু তোমাদের সিলেবাসটা আসলে অনেকটা বৃহৎ। সেই জন্য আর কি তোমাদের শর্ট সময়ের ভিতর তোমাদের একটা পূর্ণাঙ্গ কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা যেন তোমাদের পাঠ্যক্রমটি সম্পূর্ণ ভালোভাবে বুঝে যেন তোমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতিটা যেন তোমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারো, সেই জন্য আর কি তোমাদের ক্লাসটা নেওয়া। সবচেয়ে মজার এবং হাস্যকর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এখানে মূলত আজকে আমরা যা যা শিখবো, এখানে শিখবো নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা কনভার্ট করতে পারি প্রথম সূত্রে। এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা টপিকসই মূলত দেখা যাচ্ছে কি যে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আসছে। এই যে চাপ, তরলের চাপ, আর্কিমিডিস, এই তিনটা টপিকস হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। মানে আমাদের যে বোর্ডটা ছিল আর কি 2022-23 এসএসসি পরীক্ষার্থীরা যেটা দিয়ে আসলে এসএসসি দিছে ওইটা আর কি। আর এই যে গতিশক্তি এটা ছিল চতুর্থ অধ্যায় থেকে। মূলত দেখা যাচ্ছে যে তোমাদের তিনটা অধ্যায় কম্বাইন করে তোমাদের আসলে একটা অধ্যায় তৈরি করা হয়েছে, যেখানে দেখতে টোটালি অনেকটা কিছু ক্লিয়ার করে কোনো কিছু তেমন দেওয়া নাই। যাই ইনশাল্লাহ আমরা একদম ক্লিয়ারলি কনসেপ্টলি আমরা সবকিছু জানার চেষ্টা করব, ঠিক আছে। আসলে প্রথমে আমরা কি দেখি টপিকস, আমরা আসলে যা যা শিখবো যে নিউটনের প্রথম সূত্র। নিউটন আসলে তার প্রথম সূত্র আসলে কি বলছে, এটা একটু আমাদের ভাবা উচিত যে নিউটন তার প্রথম সূত্র আসলে কি বলছে। যে কোন বস্তুর উপর সাজ দেয়, যে একটা বস্তু, আমি একটা বস্তু আঁকলাম, একটা একটা বস্তু, কোন বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে, তাহলে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। এই যে বস্তু, এই বস্তুর উপর আমি কোনো বল করলাম না, এই বস্তুটা যেমন আছে তেমনই থাক। আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা কি কোনোভাবে নড়বে না, কিন্তু সে কিন্তু স্থির থাকবে। তাহলে কি বলছে, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এখন স্থির বস্তু স্থির থাকবে এটা আমরা বুঝলাম, তাহলে গতিশীল বস্তু গতিশীল, এটা আসলে কি? গতিশীল বস্তু গতিশীল এটা বুঝাইছে যে এই যে এ বস্তুটা, সাপোজ এ বস্তুটা চলতেছে, এ বস্তুটা চলতেছে, এ বস্তুটা তার নিজের বেগে এ বস্তুটা চলতেছে। এখন আমাদের যদি ভূপৃষ্ঠ থেকে আমরা যদি ঘর্ষণ শক্তিটা উঠায় নিই, কারণ আমাদের এখানে কোনো ঘর্ষণ শক্তি নেই, আমাদের এখানে ঘর্ষণ শক্তি না থাকলে কি হবে, আর আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগও দিব না, আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না। তাহলে দেখা যায় এই বস্তুটা কিন্তু সামনের দিকে যাবে, এই বস্তুটা কিন্তু থামবে না, কারণ এইটাকে থামানোর জন্য দুইটা বলই প্রয়োজন, বা দুইটা বলই পারে এই বস্তুকে থামাতে। একটা হচ্ছে ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে বাহ্যিক কোনো বল। তাহলে এখানে কি আমরা যেহেতু বলই কোনোভাবে প্রয়োগ করতে চাইতেছি না, তাহলে এটা বাহ্যিক বল হোক ঘর্ষণ বল হোক কোনো বলই কিন্তু এখানে আমরা দিব না। তাহলে কি হচ্ছে যে এই যে গতিশীল বস্তুটা সে কিন্তু গতিশীলে থাকতে চাইতেছে, তাই না? তাহলে এইখান থেকে আমরা এটা বুঝতেছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে স্থির বস্তুর স্থির থাকবে, এবং এই যে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আমরা নিউটনের প্রথম সূত্র আসলে বুঝতে পারি। এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বলি ভি সমান সমান ইউ। ভি সমান সমান ইউ মানে কি আসলে কি, আদিবেগ সমান সমান কি, আদিবেগ সমান সমান শেষ বেগ। অর্থাৎ বস্তুর যেহেতু স্থির আছে তাহলে বস্তুটা আদিবেগও যেরকম
মানে বস্তু তো স্থির, স্থির থাকলে তো আসলে কোনো বেগ প্রাপ্ত হয় না। আর বেগ প্রাপ্ত না হলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটা যদি স্থির আছে তাই এর আদি বেগও শূন্য, আর বস্তুটা যদি মানে গতিশীল যেহেতু হয়নি যার কারণে শেষ বেগটাও কি আমরা শূন্য ধরতে পারি বা সমান ধরতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে যে ভি সমান সমান ইউ। এর আরো কনসেপ্টলি ধারণা আছে, এখন তোমাদের যেহেতু তেমন ইম্পর্টেন্ট না এইটা, তো এই নিয়ে আমি আর বেশি কথা বাড়ালাম না। ইনশাল্লাহ তোমাদের টেনের একটা ক্লাস নিব, ওই ক্লাসে ইনশাল্লাহ এই টোটালি কনসেপ্টলি তোমাদের আরো ভালোভাবে তোমরা জানতে পারবা। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র আসলে কি বলছে যে ভরবেগের পরিবর্তনের হার, কার পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ কথাটা একটু আমরা মানে আস্তে আস্তে আসি যে ভরবেগ, ভরবেগে আসলে ভরবেগ বাংলা বাংলা মিনিংটা কি? ভর বেগ। আমাদের একটা কমপ্লিট, ঠিক আছে, একটা কমপ্লিট ভরবেগ। ভরবেগের পরিবর্তন, এখন দেখাও যে এই যে ভরবেগ আছে, ভরবেগ আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। এম। ধীরে আমরা বেগরে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি। তাহলে কি বলতে পারি? ভরবেগ সমান সমান এম ভি বলতে পারি। এখন ভরবেগের পরিবর্তন যদি বলে যে তোমার বয়স হচ্ছে 2 বছর আগে ছিল 8 বছর, বা 2022 সালে তোমার বয়স ছিল 8, 2024 এসে তোমার বয়স হলো 10, তা তোমার বয়সের আসলে পরিবর্তনটা কত? তা তোমরা কি করবা? বর্তমান বয়স কত তোমার? 10, আর 2022 সালে বয়স ছিল কত? 8। তাহলে এই যে 10 - 8, মানে বর্তমান বিয়োগ তোমরা অতীত দিবা, আর এইখানে হচ্ছে তোমার শেষ বেগ বিয়োগ আদি বেগ দিবা। তাহলে এইখান থেকে আমরা কি পাই? এখানে যেহেতু আমরা বয়সের পরিবর্তন পাই, তাহলে এইখানে যদি আমরা এম ভি মাইনাস এম ইউ দিই, এম ইউ, এম ইউ মানে কি? আদি বেগ। তাহলে আমাদের বর্তমান বেগ হচ্ছে এম ভি এবং আদি বেগ কত? এম ইউ। তাহলে আমরা যদি এটা বিয়োগ দিই তাহলে কি আমরা একটা পরিবর্তন পাই না? ভরবেগের পরিবর্তন পাই না? এখন ভরবেগ কি এমনি এমনি পরিবর্তন হয় না, অবশ্যই এর জন্য কি সময় প্রয়োজন। কোনো কিছুতে এমনি এমনি পরিবর্তন হয়। এই যে তোমার বয়স 8 ছিল 10 হয়েছে, তাহলে এখানে কি একটা 2 বছর একটা টাইমের ব্যবস্থা হয়েছে না এখানে? তাহলে এরকমই ভাবে তাহলে সময়ের সাথে যেহেতু এটা পরিবর্তন হয়েছে, তাহলে এটা সময়ের সাথে ভাগ হয় যে তুমি কতটুকু সময়ের মধ্যে আসলে পরিবর্তনটা ঘটছে এই ভরবেগটার। তাহলে এইখান থেকে আমরা দেখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কি মোটামুটি পরিবর্তনটা বুঝতে পারছি? ঠিক আছে, টোটালি এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কার সমানুপাতিক? কার? তাহলে প্রযুক্ত যে বল, আমরা যে একটা বল প্রয়োগ করছি, বল এই প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে লিখতে পারি না সমানুপাতিক এফ, ঠিক আছে, এফ। ওকে, এখন আমরা একটু উপরে দেখি আমরা, তাহলে আমাদের কি, আমি একটু ঘুরাই লিখি, এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, ডিভাইডেড টি। তাহলে এফ সমানুপাতিক, এখানে এম ভি আছে এম ইউ আছে, দুইটার মধ্যে এম কমন নিতে পারি আমরা। এম কমন নিলে আসে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এফ সমানুপাতিক এম ডেকটা আমরা পাশে রেখি, এখানে গুণন দিই, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমরা কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি। গুণন অবস্থায় আমরা কোনো সংখ্যার অবস্থান যে কোনো ভাবে নিতে পারি আর কি। ঠিক আছে, তারপর এখন
এফ সমান সমানুপাতিক এম। এখন হচ্ছে বিষয়, আমরা জানি যে ত্বরণ কি আসলে, যে সময়ের সাথে বেগের পরিবর্তন, কার পরিবর্তন, সময়ের সাথে। এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে কিভাবে, সময়ের সাথে, সময়ের সাথে ভরবেগের পরিবর্তন। তাহলে তেমনই ভাবে দেখো তো এখানে দেখা যাইতেছে না যে একটা বেগ ছিল আগে, ওই বেগের থেকে আগে একটা বেগ বিয়োগ দিছে সময়ের প্রেক্ষাপটে। আমরা এর সাথে কার মিল পাই, আমাদের ত্বরণের একটা সূত্র আছে, মানে ত্বরণ আসলে কাকে বলে, যে বেগের সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ভালোভাবে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে কি আমার এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এই যে সময়ের সাথে আমাদের কার পরিবর্তন, বেগের পরিবর্তন, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এ পাশে লিখে দিই, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। হ্যাঁ, তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণে আমরা কি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ওকে, ঠিক আছে। হুম, তাহলে এখন হচ্ছে বিষয় যে এই যে এফ, আমরা জানি যে সমানুপাতিকে আমরা উঠাই দেওয়ার জন্য দুটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রয়োজন হয়, আর একটা হচ্ছে সাধারণত ইকুয়াল প্রয়োজন হয়। তাহলে আমরা এই সমানুপাতিকটা তোলার জন্য আমরা একটা সমান সমান দিলাম, ঠিক আছে। এখন এর জন্য একটা কনস্ট্যান্ট প্রয়োজন, কনস্ট্যান্টটা কি, আমরা কে ধরলাম, তাহলে এফ সমান সমান কে এম এ। কনস্ট্যান্টের মান আসলে সকল ক্ষেত্রে সমান হয়, সেক্ষেত্রে এখানে আমরা অন ধরলাম। তাহলে কে এর মান যদি আমরা অন ধরে নিই, তাহলে কি আসে, এফ সমান সমান এম এ। তাহলে এইটা আমরা কি পেলাম, নিউটনের, নিউটন নিউটন দাদার সেকেন্ড সেকেন্ড ল। আমরা বলতে পারি এটা নিউটন দাদার সেকেন্ড ল, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি নিউটনের সেকেন্ড লটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলাম। আমি আরেকবার রিক্যাপ করলাম, রিক্যাপ হচ্ছে যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রকে ভরবেগের পরিবর্তন হয় তার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগ আছে কত, এমভি মাইনাস এমইউ, এমভি মাইনাস এমইউ, এটা কার সাপেক্ষে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে আমাদের সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, কারণ প্রতিটা জিনিস পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে। এমভি মাইনাস এমইউ, তাহলে এখান থেকে আমরা কি এম কমন নিতে পারি, এম যদি আমরা এখান থেকে কমন নেই, এম কমন নিলে কি আসতেছে, এম কমন নিলে আসতেছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমরা এম দ্বারা এক পাশে করলাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি সমান আমরা কি বলতে পারি, এ বলতে পারি যে এই সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এ বলতে পারি। তাহলে এটা সমান এ, তাহলে এফ সমানুপাতিক এম এ। তাহলে এফ সমান সমান কি, আমি বলছি যে একটা সমানুপাতিক তুলে দেওয়ার জন্য আমাদের কি কি ব্যবহার করা হয়, একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ধ্রুবক, সরি একটা ইকুয়াল। কনস্ট্যান্ট বাংলায় তো ধ্রুবক, তাই কি একটা ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট, ইকুয়াল আমরা ইউজ করলাম, কনস্ট্যান্ট হচ্ছে কি আমাদের কে। তাহলে কি এফ সমান সমান কে এম এ, কে এর মান সবসময় ধ্রুবকের মান সবসময় সকল ক্ষেত্রে সমান হয়, সেখানে আমরা অন ধরলাম, অন ধরলে এফ সমান সমান এম এ। তাহলে এখানে আমরা বলতে পারি এই এম মানে কি, এম মানে হচ্ছে ভর, আর এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ, বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমাদের নিউটনের সেকেন্ড ল কমপ্লিট। হুম,
তাহলে আমাদের এখন 3 নাম্বার টপিক হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র আমরা একটু পরে আসবো, তার আগে হচ্ছে আমরা 4 নাম্বার টপিকসটা আসি। কি বলছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সিকিউতে খ নাম্বারে দিতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি প্রথম সূত্রে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম সূত্রে তোমাদের আমি একটু বলছিলাম না যে প্রথম সূত্র আসলে কি করি আমরা, ভি সমান সমান ইউ। আর দ্বিতীয় সূত্র কি জানি আমরা, দ্বিতীয় সূত্র জানি হচ্ছে আমরা এফ সমান সমান এম এ। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় সূত্র এফ সমান সমান এম এ, সেই এফ সমান এম এ থেকে আমরা আসবো হচ্ছে ভি সমান সমান ইউ। হাউ টু পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। তোমরা দেখো যে এফ সমান সমান এম এ। নিউটন দাদা প্রথম সূত্রে কি বলছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে, তাহলে প্রথমেই সে তার একটা শর্ত খাটায় দিছে কি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে, তার বল প্রয়োগ করা যদি না হয় তাহলে এফ সমান সমান কি, 0। এফ সমান সমান এম এ। এখন আমাদের এই পাশে কি, দুইটা সংখ্যা আছে এম এবং এ। এখন দেখবা যে এই এম আর এর মধ্যে এই কোনটার ভিতর ভি আর ইউ আছে। এম এর মধ্যে তো ভর, ওর মধ্যে শুধু ভরই আছে। আর এখানে কি এ, এর ভিতর কি আছে, এর ভিতর আছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তার মানে ভি আর ইউ যার ভিতর উপস্থিত ওইটাকে রাখবা, আর ওইটা বামে জিরোর সাথে ভাগ করে দিবা। জিরোর সাথে ভাগ করলে কি হয়, অন না জিরো। আমি একটু ঘোরায় রাখলাম, 0 ডিভাইডেড এম ইকুয়াল 0। ওকে, এখন আমরা ত্বরণ সমান কি জানি যে সময়ের সাথে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি, শেষ বেগ মাইনাস আদি বেগ। ভি মানে হচ্ছে শেষ, এটা মানে হচ্ছে আদি। আদি মানে কি, শুরু। আদি বেগ কার সাপেক্ষে পরিবর্তন হয়েছে, আমার নানা না, সময়ের নানা, ইকুয়াল 0। তাহলে কি, ভি মাইনাস ইউ, একটিটা ভাগ আছে ওই পাশে গুণ করে দিলে কি হয়, জিরোর সাথে গুণ করলে জিরোই হয়। অতএব আমরা বলতে পারি যে ইউটা এই পাশে মাইনাস আকার আছে, সমান সমান ওই পাশে গেলে হচ্ছে প্লাস হয়ে যায়। তাহলে ভি সমান সমান ইউ। আমাকে আনসার মিলছে? আই হোপ মিলছে, তোমরা বুঝতে পারছো। তারপরে আমি আরেকবার একটু রিক্যাপ করে নিই যে আসলে আমাদের কি বলছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আসলে আমরা আসবো কিভাবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র জানি আমরা কি, যে ভি সমান সমান ইউ, এটা আসলে আমরা বুঝছি। আর নিউটনের দ্বিতীয় সূত্র আমরা বুঝছি কি এফ সমান সমান এম এ। তাহলে আমরা দ্বিতীয় সূত্র কি এফ সমান এম এ লিখছি। তার প্রথম সূত্র কি বলছে, যে কোন বস্তুর উপর যদি, এই যে একটা বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কি স্থির বস্তুর স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করলাম না, তার মানে এফ সমান সমান 0 এম এ। এম এর ভিতর যেহেতু ভি বা ইউ কিছুই নেই, কারণ আমরা ভি আর ইউ এর মানে তো প্রুফ করবো, যার কারণে এমটা আমরা এই পাশে ভাগ করে দিলাম। পরবর্তীতে আবার তোমরা বলতে না পারো যে ভাইয়া এখানে এ ভাগ করলাম না কিসের জন্য, এম রাখলাম না কিসের জন্য, সেজন্য আমি ক্লিয়ার করে আগে বলে দিলাম। তাহলে এখানে কি জিরোর সাথে এম ভাগ করলাম সমান সমান 0, এর সঙ্গে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল 0। টি এই পাশে আমরা গুণ করে দিলাম, পরে আমরা কি এই মাইনাস ইউ টু এই পাশে ভি মাইনাস ভি সমান সমান ইউ হয়ে গেল। ওকে, ঠিক আছে। আসলে খুবই দুঃখিত, তোমাদের ক্লাস নিতে নিতে মাগরিবের আজান দিয়ে দিছিল, তাই নামাজটা পড়লাম, ভিডিওটা অফ রাখছিলাম আর কি। তারপর কারেন্টও চলে গেছে, তারপর একটু ক্লাস নিতেছি যে আমার পরীক্ষা আছে তো, কিছুদিন পর আমার পরীক্ষা, এখন কারেন্টের জন্য আর অপেক্ষা করতে পারলাম না। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা এখান থেকে নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র কিভাবে আমরা এটা দেখে নিলাম। এখন হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আসলে নিউটনের তৃতীয় সূত্র আসলে কি, হ্যাঁ, বা নিউটন কি বলছে। নিউটন বলছে যে যে কোন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই অপর বস্তুটি সে প্রথম বস্তুটিকে
বস্তুটির দিকে বল প্রয়োগ করবে। মানে দেখা যাচ্ছে কি, ধরো এরকম একটা জিনিস দেখো, যে আমি বোর্ডে একটা মারলাম, হুম, তুমি যদি এই জিনিসটা, এই মার্কারটা যদি বোর্ডের দিকে নিক্ষেপ করো, লাগে কিন্তু পিছনের দিকে কিন্তু ফেরত আসতো। তাহলে এইখান থেকে আমি কি বুঝলাম, যে এই বস্তুটি কি, যেরকম এই বোর্ডের দিকে বল প্রয়োগ করছে, তেমনি এই যে বোর্ডটা তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করেছে, তার কারণে কিন্তু এইখান থেকে লেগে এত দূর আসছে, মানে বোর্ডের সাথে কলমটা লেগে এদিকে কিন্তু আসছে। যদি আমরা দেখি এর একটা বল, যে ক্রিকেট খেলার সময় বলার যখন বল করে, তখন বলার একটা বল প্রয়োগ করে, বিপরীত মুখ থেকে কি হয়, একটা ক্রিকেটার একটা বল প্রয়োগ করে, তার কারণে কি হয়, দুইটা বল পরস্পর সংঘটিত হয়ে কিন্তু বলটা কিন্তু ক্রিয়ারত হয়। এমনই এই বলটা যদি আমি এইখানে নিক্ষেপ করি, এই যে এখানে নিয়ে কিন্তু এখানে আসলে, এখানে কিন্তু থেমে থাকলো না বা আটকে থাকলো না, তাই না? তার মানে কি, এখান থেকে বললাম যে প্রতিটা বস্তু তার বিপরীত মুখে একটা অ্যাকশন বা রিয়াকশন থাকে। মূল কথা হচ্ছে এইটা, অ্যাকশন এবং রিয়াকশন থাকে। হুম, যেরকম দেখো, যে মূল কথা, সরি, তোদের মধ্যে অ্যাকশন এবং রিয়াকশন থাকে কিভাবে। এখানে একটা ধরো একটা আপেল আছে, হুম, একটা আপেল আছে, এটা ধরলাম হচ্ছে আওয়ার প্ল্যানেট, হুম, পৃথিবী, অ্যাপেল। আমরা একটা ভূপৃষ্ঠ থেকে একটা আপেল উপরের দিকে নিক্ষেপ করলাম, হুম, নিক্ষেপ করার ফলে কি হলো, যে দেখলাম যে এই বস্তুটার নিচের দিকে একটা বল আকৃষ্ট হচ্ছে, মানে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ দুইটা বল সে ফিল করছে। প্রত্যক্ষ বল বলতে তার নিচের দিকে একটা বলে টানছে, আর পরোক্ষ বল হচ্ছে যে, না, প্রত্যক্ষ বল সে হচ্ছে পৃথিবীটাকে তার নিজের একটা আকর্ষণ বলে টানছে, আর পরোক্ষ বলটা হচ্ছে পৃথিবী ও আপেলটাকে তার নিচের দিকে টানছে। উভয় কথা যদি আমরা পৃথিবীর দিক থেকে বলি, একই কথা, পৃথিবী আপেলটাকে তার নিজ প্রত্যক্ষ বলে টানছে, আর পৃথিবীটাকে আপেল তার পরোক্ষ বলে টানছে। হ্যাঁ, এখন দেখি যে তাহলে এই দুটাকে কি দ্বারা টানতেছে, বল দ্বারা। তো বল দ্বারা আমরা কি বলতে পারি, এফ সমান সমান, এফ সমান সমান, এই আপেলের একটা কি কেন্দ্র থাকে, এই আপেলের একটা কি কেন্দ্র থাকে, এই কেন্দ্র আর এই কেন্দ্র পরস্পর কি, আর, তাই না, পরস্পর হচ্ছে আর। আর এইখানে কি আছে, এখানে কি আছে, দুইটা বস্তু আছে, এই এফ, এফ মানে কি, বল। তাহলে আমরা তৃতীয় সূত্রটা কি জানি, যে প্রতিটা বস্তুর একটি অ্যাকশন এবং রিয়াকশন আছে, তাই না? শুধু এই না, এর সাথে কিন্তু আরেকটু এই আছে, যে প্রতিটা বস্তু আকর্ষণ শক্তি আছে এবং বিকর্ষণ শক্তি আছে, এবং এই যে তাদের শক্তিদ্বয় এবং তাদের বল, সরি শক্তি না, এটা তাদের বল, বলদ্বয় ভর দুটির সমানুপাতিক। কার সমানুপাতিক, দুইটা বস্তুর ভর এবং তাদের দূরত্বের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, আমি এই সূত্রটা একটু তোমাদের
এক্সপ্লেইন করে বুঝাই দিই। আসলে তোমাদের এক্সপ্লেইন করে দেওয়া নাই, তাই আমি যেমন দেখলাম যে দেখি তোমরা যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। তাহলে কি বলি, বল দ্বয় কার সমানুপাতিক? বল সাধারণত বস্তুর ভর দ্বয়ের সমানুপাতিক। তাহলে ভর আছে কি কি? পৃথিবীর ভর হচ্ছে m1, এটা হচ্ছে ধরলাম আমরা m2। আমরা বলতে পারি m1 m2, ঠিক আছে। এফ আছে, আমাদের বলছেন সমানুপাতিক তোলার নিয়ম কি? একটা সমান সমান একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে আমরা কে ধরলাম, তাহলে কি আসে m1 m2, 2 m1 m2 সমস্যা নেই, তোমরা m a mb ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে কি ভর দ্বয়ের কি হলো সমানুপাতিক, হ্যাঁ। আর কার ব্যস্তানুপাতিক? দূরত্বের ব্যস্তানুপাতিক। কি ব্যস্তানুপাতিক? এই বল। বল কার ব্যস্তানুপাতিক? বল হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা এখানে দূরত্ব হচ্ছে সাধারণত ডি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। ডি দ্বারা প্রকাশ করতে পারো তোমরা, আবার আর দ্বারা প্রকাশ করতে পারো, রেঞ্জ, ঠিক আছে। তা তোমরা এখানে যেহেতু দুইটা বস্তুর ব্যাস সাধারণত নির্দেশ করতেছে, ব্যাসের দিক থেকে তোমরা আর ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করতে পারো আর কি, সমস্যা নেই। তাহলে এইখান থেকে আমরা কি পাই? এফ সমানুপাতিক এই লাইনটা আমাদের নাই, এটা আমি তোমাদের বোঝার জন্য বলছি, ধরো নাই। তাহলে এখানে এফ সমানুপাতিক কি আসে? এম অন m2। আর এখানে কি আসে? এফ সমানুপাতিক 1 বাই ও বর্গের ব্যস্তানুপাতিক আর স্কয়ারও হবে, তাহলে কি গুণন 1/r²। আমরা বলতে পারি এফ ইকুয়াল m1 m2 ডিভাইডেড r²। এফ সমান সমান কে m1 m2 r²। তাহলে এইখান থেকে আমরা কি বুঝি যে প্রতিটা বস্তুরই, কোন একটা বস্তু যদি একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তার অপর বস্তু সেই বস্তুর দিকে বল প্রয়োগ করবে, এবং বলটি ভর দ্বয়ের কি সমানুপাতিক। বলটি হচ্ছে, এই বলটি এটার কি সমানুপাতিক, এবং এই যে এই কারেন্ট বলটাই, এই বলার এই দূরত্বটা কি? বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আই হোপ আমরা বুঝছি। আমি আরেকবার একটু রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে আমাদের কি নিউটনের, এখানে আমাদের কি আছে? নিউটনের তৃতীয় সূত্র আছে। তৃতীয় সূত্রতে আমরা কি জানি যে প্রত্যেকটি বস্তু একটি নিজের প্রতি একটি আকর্ষণ আছে, একটি বিকর্ষণ আছে, হ্যাঁ। এবং বিকর্ষণ হয় কি সাধারণত বলের উপর নির্ভর করে, হ্যাঁ। মানে প্রত্যেকটা বস্তু একটা বস্তুর উপর বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে। এই বলটা কার সমানুপাতিক? ভর দ্বয়ের সমানুপাতিক। এবং কার ব্যস্তানুপাতিক? বর্গের, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা দুইটা এফ, এখানে একটা এফ আছে, আমরা একটু সমীকরণ বানাইনি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখানে লিখতে পারি 1 ও 2 নং করতে পাই, 2 নং থেকে এটা পাই আমরা, ঠিক আছে। দুইটা এফ এর মধ্যে থেকে একটা এফ নিলাম, সমানুপাতিক কি m1/m2 গুণন 1/r²। তাহলে এখান থেকে কি আমরা সমানুপাতিক কিছু তোলার জন্য একটা কি সমান সমান দিলাম, একটা কনস্ট্যান্ট দিলাম বা ধ্রুবক দিলাম কে
m1 m2 ডিভাইডেড r স্কয়ার। তাহলে f এর সাথে কি এই ভরদ্বয় হচ্ছে সমানুপাতিক এবং r এর সাথে কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা কি নিউটনের তৃতীয় সূত্রটা কিন্তু বুঝতে পারলাম। এখন হচ্ছে কিন্তু কনসেপ্টলি কিছু কথা বলবো। এই আপেলটা আসলে পৃথিবীটাকে কিভাবে তার নিজের দিকে আকর্ষণ করে। তাহলে প্রশ্ন এইভাবে আসে না যে পৃথিবীও যদি আপেলের তার নিজের দিকে আকর্ষণ করে, এর ফলে কি হয়, আপেল ভূপৃষ্ঠ থেকে মানে উপর থেকে ভূপৃষ্ঠের উপর পড়ে, তাহলে কিসের জন্য এই পৃথিবীটা যে আপেলের উপর পড়ে না? কথা একটা প্রশ্ন আছে না, তাহলে কিসের জন্য এই পৃথিবীটা আপেলের উপর পড়ে না? সাধারণত আমরা জানি এফ সমান কি এম, এফ সমান কি এম এ। এখানে একটা বিষয় আছে যে এই পৃথিবীটার ভর হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, আমরা লিখতে পারি এফ সমান এম এ, এফ সমান যদি এম এ হয় তাহলে এ সমান কি এফ ভাগ এম। বস্তুর ত্বরণের সাথে কি ভর ব্যস্ত অনুপাতিক, তাই না? ব্যস্ত অনুপাতিক, তার মানে যদি এই ত্বরণ ত্বরণ কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, ত্বরণ যদি বেশি হয়, ত্বরণ যদি বেশি হয়, কি কম? বস্তুর ভর কম, আর ত্বরণ ত্বরণ কম হলে ভর, বলতে পারি না যে ত্বরণ যদি বেশি হয়, কারণ এই যে ত্বরণ, এই ত্বরণ আর এম, ত্বরণ উপরে আছে, এমটা কি নিচে আছে, যদি কোনো একটা কিছু উপরে আছে কোনো একটা কিছু নিচে আছে, তার মানে কি এটা পরস্পর ব্যস্ত অনুপাতিক আছে, সমান সমান এই পাশে মানে কি ব্যস্ত অনুপাতিক আছে। আর যদি ইকুয়ালের উপরে থাকে আর এটা তো উপরে থাকে সবসময়, তাহলে উপরের দ্বার এটা সবসময় কি আকারে থাকে, সমানুপাতিক আকারে থাকে। তাহলে বস্তু যদি ত্বরণ যদি বেশি হয়, তার মানে কি ভর কম হবে। তো এই দুইটার মধ্যে ভর বেশি কার? অবশ্যই পৃথিবীর ভর বেশি। পৃথিবীর ভর যদি বেশি হয় তাহলে ত্বরণ কি কম। আর ত্বরণ এতটাই কম যে পৃথিবীটাও আপেলের দিকে ওই পরিমাণ যায়, কিন্তু ওইটা আসলে আমরা বুঝতে পারি না। কারণ কি, এর ভর হচ্ছে অনেক বেশি। কার তুলনায়? পৃথিবীর তুলনায়, সরি, আপেলের তুলনায়। কিন্তু আপেলের ভরটা অতি নগণ্য, যার কারণে কি আমাদের এই সূত্র থেকে আমরা বুঝতে পারি যার ত্বরণ বেশি তার কি ভর কম। তাহলে ভরটা যেহেতু অনেক কম, কম ভর, তাই কি ত্বরণ বেশি। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা একদম ক্লিয়ার বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে পৃথিবীটা আপেলের দিকে ওই পরিমাণ যায়, কিন্তু আমরা ওই ত্বরণটা বুঝতে পারি না অতি কম হওয়ার কারণে। আমি যদি বলি পৃথিবীর ত্বরণ কম হওয়ার কারণ কি, কারণ ত্বরণ হচ্ছে ভরের ব্যস্ত অনুপাতিক, যার কারণে কি বুঝতে পারি পৃথিবীর ভর বেশি, ত্বরণ কম। তাহলে জানা, তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্রটা ক্লিয়ার। ঠিক আছে, হুম। এখন আমরা হচ্ছে চাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এটা একটু মুছে নিই আমরা। তো চাপটা কি? চাপটা হচ্ছে যে কোনো
একক, যদি আমরা মনে করি যে কোন পৃষ্ঠের, এই যে একটা পৃষ্ঠ, পৃষ্ঠ কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করাকে চাপ বলে। আস্তে আস্তে, কোন পৃষ্ঠের, এই যে একটা পৃষ্ঠ, কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফল, আমি যে একটা চাপ প্রয়োগ করব, একটা ক্ষেত্রফল দিয়েই তো, একটা ক্ষেত্রফল দিয়ে তো আরেকটা ক্ষেত্রফলের উপর, তাই না? কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, এটা একটা কলম, কলমটা দিয়ে আমি এই যে এর একটা ক্ষেত্রফল না, আর এর একটা পৃষ্ঠ না, কোন পৃষ্ঠে একক ক্ষেত্রফলের উপর, এই একক ক্ষেত্রফল যদি আমরা এই পুরোটা একটা ক্ষেত্রফল ধরি বা এটাও যদি একটা ক্ষেত্রফল ধরি, একক ক্ষেত্রফলের উপর কি প্রয়োগ, ছেড়ে দিলে কি চাপ হয়? ছেড়ে দিলে কি চাপ হয় না? বল প্রয়োগ করাকে কি করাকে? বল প্রয়োগ করাকে চাপ বলে। তাহলে আমরা বলতে পারি যে পি সমান সমান, পি সমান সমান একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফলটা কি? এ, ক্ষেত্রফলটা কি? এ, প্রতি একক ক্ষেত্রফলের উপর কি বল প্রয়োগ করা। উপর মানে কি? মানে এই যে এর উপরে, সেজন্য আমরা এফটা উপরে লিখছি। উপরে কিন্তু বলে দিচ্ছে কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফল, এতে হচ্ছে কি এরিয়া, আর এটা কি বল বা ফোর্স। একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করাকে আমরা কি বলি? চাপ বলি। তোমাদের আমি একক আর মাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথা বলি নাই, ওইটা আমি শেষে আর কি ওই বিষয়ে কথা বলবো। এখান থেকে এটা আমি একক আর মাত্রাটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমরা শেষে একবারে দেখাই দিব না সুন্দরভাবে, কারণ একটার সাথে একটা রিলেটেড তো। এই এফটা যখন আমরা বের করব, তখন হচ্ছে ওই পাশে আমার অন্য অন্য এম জি বা এম এ, নিউটনের দ্বিতীয় সূত্রটার প্রয়োজন, ক্ষেত্রফলের এটা জানোই তোমরা মিটার স্কয়ার, আর চাপের একক হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, এই বিষয়ে আমি পরে একদম শেষে আলোচনা করবো মাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে এটা আমাদের কি গেল? চাপ গেল। ঠিক আছে, এটা যদি আমাদের চাপ যায়, এখন হচ্ছে আমাদের তরল সংক্রান্ত বা তরলের ভিতরে আসলে কিভাবে চাপ সৃষ্টি হয় এই বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, আমাদের তাহলে এটা শেষ। ঠিক আছে, আমি দেখাই দিই এখান থেকে যাও। এফ সমান সমান কি জানি আমরা? এম এ নিচে কি এ, এতে কি এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, আর এম এর একক কি কেজি, এম এর একক কি কেজি। এখন এর একক কি? এ সমান সমান কি জানি আমরা? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটাও বেগ এটাও বেগ, তাই না? তাহলে দুইটা মিলে আমরা একটা বেগই ধরলাম, বেগটার নাম দিলাম আমরা ডব্লিউ, ডব্লিউ বাই টি। তোমরা ডব্লিউ দিতে পারো, নিজের নামও লিখতে পারো, সমস্যা নেই। এই বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তাহলে সময়ের সাথে কি কার পরিবর্তন? দূরত্বের পরিবর্তন। এম মানে কি দূরত্বের পরিবর্তন, আমরা ভি সমান সমান কি বলতে মিটার পার সেকেন্ড, আর টি একক কি সেকেন্ড। এই এসটা যখন আমরা উপরে তুলে দিব তখন কি হয়? ইনভার্স আছে, উপরে যদি ইনভার্স আছে, ইনভার্স ইনভার্স যোগ হয়ে -2। তাহলে এইভাবে কি এর সূত্র কি পাই আমরা? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এই একটা এম আছে, একটা এম আমরা কাটলাম, তাহলে এইখানে আমরা কি পাইলাম? এম পাইলাম, শুধু এম। এই এমটা যদি আমরা উপরে তুলি তাহলে কি এম ইনভার্স, আমি বলতে পারি কেজি এম ইনভার্স এস ইনভার্স 2।
এই যে পুরাটা আমরা সংক্ষেপে লিখতে পারি পি এ বা প্যাসকেল বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চাপের একক প্যাসকেল বলতে পারি। অ্যাকশন। ডাস্টার পিছনে। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি। এখন হচ্ছে আমরা তরলের ভিতরে চাপ। আসলে কি যে দেখা যায় আমরা বাথরুমের ভিতরে গিয়ে বালতির ভিতর হাত এরকম ভাবে নামাই দিয়ে একটা চাপ প্রয়োগ করি, বা বালতির উপরে আমরা উপর থেকে একটা মগ মগ ভর্তি পানি আমরা উপর থেকে নিচে ফেলাই দিই। আমরা দুধ যখন বরফ থাকে আমরা দুধটাকে যখন ঠান্ডা করার জন্য পানির ভিতর ছাড়ি, উপর থেকে নিচের দিকে ছেড়ে দিই, তখন কি এই যে একটা তরলের উপর যে একটা বস্তু বল প্রয়োগ করতেছে বা একটা চাপ প্রয়োগ করতেছে, সরি বল না, চাপ প্রয়োগ করতেছে, তাহলে এই চাপটা কি তরলের ভিতর চাপ না? আমি এই যে এখানে চাপ করলাম, এটা হচ্ছে একটা কঠিন বস্তুর উপর বা একটা বাহ্যিক কোন একটা বস্তুর উপর, হ্যাঁ যেটা কঠিন আর কি, সলিড। আর এটা হচ্ছে কি তরল বস্তুর উপর আসলে কিভাবে চাপটা আসে বা চাপটা হয়। তা এর জন্য হচ্ছে আমাদের একটু ঘনত্ব নিয়ে একটু আলোচনা করা উচিত। আসলে ঘনত্ব সমান সমান আমরা কি জানি? নতুন নতুন মনে হইতেছে, নতুন না। রো সমান সমান এম ভাগ বি। ঘনত্ব হচ্ছে যে কোনো একক কোনো একক ভর বিশিষ্ট কোনো বস্তুর আয়তনের অনুপাতকেই ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে আমরা এই কোনো একক ভর বিশিষ্ট কোনো বস্তু কথা এম, বস্তুর ভরের অনুপাত কি আয়তনের অনুপাত, আয়তনটা কত ভি, আয়তনের অনুপাত থেকে আমরা ঘনত্ব বলতে পারি। ঘনত্বরে আমরা সাধারণত রো দ্বারা প্রকাশ করি। এটা কি ঘনত্ব, ঠিক আছে। এটা সমান হচ্ছে ভর, এটা সমান হচ্ছে কি আয়তন। তাহলে আমরা এটার একক বের করাই দিই। এখানে একটা জিনিস আলোচনা করা উচিত ছিল, ঘনত্ব নিয়ে একটা আলোচনা করা উচিত ছিল, সরি এটা মাথায় ছিল না। ভরের একক কি কেজি, আয়তনের একক কি মিটার কিউব। তাহলে আমরা নির্দ্বিধায় লিখতে পারি কেজি পার মিটার কিউব। এই থ্রিটা উপরে যা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আর এটা যদি আমরা একটু ছোট করে নিচ্ছি, যে কেজিটা আমরা ছোট করে নিচ্ছি গ্রাম, মিটার কিউব বানানো নিচ্ছি কি সি সি সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমরা এই ছোট আকারেও এর সংকেতটা প্রকাশ করতে পারি। আমার হচ্ছে মূলত লাগবে হচ্ছে রো সমান সমান এম ভাগ বি। ঠিক আছে, এখন আমাদের কি তরলের ভিতরে চাপ, তাহলে এখন আমি তো বললাম যে তরলের ভিতরে চাপটা কিভাবে কাজ করে। তাহলে আমরা একটু আগে যখন চাপ পড়ছি, চাপের সূত্রটা কি পি সমান সমান এফ ভাগ এ, তাই না? এফ ভাগ এ। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, এফ সমান সমান কি এম জি। বলতে পারো ভাইয়া তুমি এম এ বললা না কিসের জন্য? দেখো তোমরা যদি একটা বোতল বা কোনো একটা বস্তু যদি আমরা পানিতে যদি উপর থেকে নিচের দিকে ছাড়ি, তো এই যে উপর থেকে নিচের দিকে যে আসছে, এখানে কিন্তু একটা গ্র্যাভিটেশনের মান প্রয়োজন হচ্ছে। একটা বোতল সম্পূর্ণ ভরা পানিতে, অবশ্যই ওজন আছে, মানে এই বোতলটা আমরা পানির ভিতর ছাড়ি, তখন কি এর পানিতে উপর থেকে নিচে আসে না? আর আমরা জানি যে উপর থেকে নিচে যদি কোনো একটা বস্তু নিক্ষিপ্ত অবস্থায় থাকে, ওই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে জি ব্যবহার হয়, কি জি। আর এর যদি একটা গাড়ি থাকে, ট্রেন, মোটরসাইকেল, বাস, এইটা যখন এরকম সোজা যাইতেছে, তখন হচ্ছে এর ত্বরণ হচ্ছে এ ব্যবহার হয়। ঠিক আছে, আমরা তাহলে এ এবং জির ব্যবহারটা কোন জায়গায় কিরকম আসলে বুঝতে পারছি।
তাহলে যেহেতু উপর থেকে নিচে কোনো একটা বস্তু আসতেছে, সেক্ষেত্রে কি আমাদের জি হচ্ছে আমরা ব্যবহার করতেছি, আর নিচে কি আছে, এ আছে আমাদের। ওকে, এখন আমরা এই এমটা এখানে কি লিখছি আমি, রো সমান সমান এম ভাগ ভি। এই ভিটা যদি আমি ভাগ আছে সমান সমান বেশি গুণ হয়, তাহলে কি এম সমান সমান রো ভি। তাহলে এখানে আমি লিখতে পারি এম সমান সমান কি, রো ভি জি ডিভাইডেড কি এ লিখতে পারি আমি। কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। এখন ভি মানে কি, ভি মানে হচ্ছে আয়তন। আয়তনের মধ্যে কি থাকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা যদি দেখি রো সমান সমান কি, ভি, ভি মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য সমান, আর দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান কি জানি আমরা, ক্ষেত্রফল জানি। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে এম সমান সমান পি এ এইচ। ঠিক আছে, পি এ এইচ লিখতে পারি, বা সরি, বা আমরা এইটারে কার মান বলতে পারি, ভির মান বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি না যে ভি সমান সমান, এই ভি সমান সমান এ এইচ বলতে পারি, কিন্তু তাহলে লিখতে পারি রো সমান সমান এ এইচ জি ডিভাইডেড এ। এ কাটা গেল, রো এইচ জি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা তাহলে এই যে আমাদের যে তোমার তরলের ক্ষেত্রে কি চাপটা আসলে প্রয়োগ হয়, এর এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কি, রো এইচ জি। আমি একটু ক্লিয়ার করি আর একটু, যে এটা মানে কি, এটা হচ্ছে পি, পিটা হচ্ছে সোজা আর রোটা হচ্ছে একটু বেঁকা, ঘনত্ব উচ্চতা। আর জি মানে কি, ত্বরণ। আমি তোমাদেরও এখানে তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি, এবং সামনেও 4টে স্টুডেন্টেরও পড়াইতেছি একসাথে, তো ওদেরও পড়া হইতেছে, তোমাদের জন্য ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখান থেকে আমরা কি, এটা হচ্ছে কার ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। আর এই পি সমান সমান এফ বা কে, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে, কঠিন বস্তুর ক্ষেত্রে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু তরলের ভিতরও, আমাদের পড়ার একদম শেষ মুহূর্তে, আমাদের তরলের ভিতরও চাপ আমরা বুঝলাম। আমরা ম্যাথ সলিউশন পরে করব, আগে হচ্ছে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাদের ঘনত্ব কিন্তু হয়ে গেছে। এখন আমাদের শেষে আসলে কি, গতিশক্তি বিভব শক্তি, আরেকটা কি আসে, আর্কিমিডিসের সূত্র। যে আর্কিমিডিস আসলে কে এবং কিভাবে তার সূত্রগুলা সে সে তার সূত্রগুলা বিবরণ দিয়েছে আর কি। আর্কিমিডিসের সূত্র, হ্যাঁ আর্কিমিডিসের সূত্র আগে আমার একটা সিলিন্ডার আঁকি। আমি জানি আমি অনেক সুন্দর ড্রয়িং করি, আসলে তোমাদের সামনে দেখাচ্ছি না, যে চোখ লাগে, ইচ্ছা করে ভালো করতেছি না। একটা সিলিন্ডার, সিলিন্ডারে এই পানি আছে। হুম, মানে একটা বালতি, ধরো বালতির ভিতর আমরা কয়েকটা বস্তু উপর থেকে এখান থেকে ছাড়লাম, ছাড়লে কি হইলো,
যে এই একটা বস্তু কি আমরা উপর থেকে ছাড়লাম, ঠিক আছে, বস্তুটার এইখানে ক্ষেত্রফল এ, উপরে ক্ষেত্রফল এ ধরলাম, এবং বস্তুর উচ্চতা হচ্ছে আমরা এইচ ধরলাম, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। দিলাম। এখন আসলে আর্কিমিডিসের সূত্রের আগে আমি একটু তোমাদের যে এই সূত্রের মূল যে একটা ব্যাখ্যা স্বরূপ সংজ্ঞা হচ্ছে এরকম যে কোন একটি বস্তু পানিতে নিমজ্জিত করা হলে যে পরিমাণ পানি অপসারিত হয় তা বস্তুর ভরের সমান। যে কোনো একটা বস্তু আমরা একটু খেয়াল করি যে কোনো একটা বস্তু পানিতে নিমজ্জিত করা হলে, যে আমরা যদি একটা ভরা বালতির উপর যে বোতল ফেলাই, তাহলে দেখা যাইতেছে কি যে আমাদের পানিটা নিচে পড়তেছে, তাই না? পানিটা নিচে পড়তেছে। তাহলে কি পরিমাণ পানি নিচে পড়তেছে? বস্তুর ওজনটা যে পরিমাণ পানির ভিতরে অবস্থান করতেছে ওই পরিমাণ পানি কিন্তু নিচে পড়তেছে। তার মানে বলতে পারি না যে বস্তুর ওজন সমান সমান অপসারিত পানি। কনসেপ্ট ক্লিয়ার হও তোমরা। যে ভর বিশিষ্ট কোনো বস্তু পানিতে নিমজ্জিত করা হয় ওই ভর বিশিষ্ট পানি বালতি থেকে নিচে পড়ে। আমরা বলতে পারি তরলের ওজন ইকুয়াল অপসারিত পানির ওজন, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখি যে এই যে বস্তুটা সাধারণত এই বস্তুর এইখান থেকে উপরের দিকে একটা উচ্চতা আছে। উচ্চতা কি? এইচ অন ডাস্টারটা কই? হ্যাঁ, এইচ অন। এবং এই যে বস্তুটা যে নিচের দিকে দিলাম এখান থেকে একটা উচ্চতা গেল, মানে এই যে বস্তুর এই মাথা থেকে সিলিন্ডারের মাথা পর্যন্ত, আরেকটা হচ্ছে সিলিন্ডারের একদম শেষ মাথা থেকে আমার একটা উচ্চতা গেছে, এটা ধরলাম H2। হ্যাঁ, আমরা জানি কি, আমরা এখন আমরা কি আর্কিমিডিস সাধারণত বলটারে নির্দেশ করা হয় যে কি পরিমাণ বস্তুর বলের কারণে বা কি পরিমাণ বস্তুর ওজনের কারণে আসলে অপসারিত পানি আর তরলের পানি সমান হয়। কারণ এইখানে বস্তুর ওজনটা হচ্ছে বেশি প্রাধান্য পায়, ওজনটা কার ভিতর আছে? অবশ্যই এর সঙ্গে এম এ বলের ভিতর আছে। তাই এখানে আমরা কি বলটারে সাধারণত নির্দেশ করে, বলটা যদি আমরা সঠিকভাবে বের করতে পারি ওইখান দিয়ে আমরা এম এর মানটা বের করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, আমি এখানেই করি। তাহলে আমরা জানি কি, আমরা জানি পি সমান সমান এফ বাই এ, তাই না? এফ বাই লাইট কি দিব প্রয়োজন আছে? ঠিক আছে, তাহলে আমরা জানি কি পি সমান সমান অর্থাৎ চাপ সমান এফ বাই এ। তাহলে আমরা লিখতে পারি যে এফ সমান সমান পি এ, তাই না? আর একটু আগে আমরা এই পি সমান সমান কি জানছি? একটু আগে আমরা জানছি না পি সমান সমান রো এইচ জি আর এই এ, ঠিক আছে। এখন দেখো, একটা বস্তু যখন আমি এইখানে দিলাম তখন কি বস্তুটাকে পানির একটা বল প্রয়োগ করলো, আর পানিটাও কি তার একটা বল প্রয়োগ করছে কিন্তু, তাই না? দুইটাই কিন্তু দুইজনের বল প্রয়োগ করছে। পানি যখন বল প্রয়োগ করছে, পানিতে যখন বল প্রয়োগ করছে তো আমার বস্তুটা খালি স্থান থেকে আমি নিচে ফেলাইলাম, ঠিক না? বস্তুটা যখন আমি উপর থেকে নিচে ফেলাইলাম তাহলে এইখান কি উচ্চতা কি, এইখান থেকে এই পর্যন্ত
এই পানির আকপাত উচ্চতা কত? এইচ অন, আমি এখানে এইচ অন দিলাম, আর এটা এফ, এটা এফ অন দিলাম, এটা এফ টু দিলাম, রো। আর এই যে বস্তুটা যে নিচে ফেলানোর পর নিচ থেকে যে একটা পানি হয়ে উপরের দিকে একটা চাপ দিছে, এই চাপটা কি পানির চাপ ছিল বস্তুর কারণে, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা এইচ টু, তাহলে এইচ টু জি এ। আমার চিত্রের কাজ হয়ে গেছে, আমরা চিত্রটা মুছে ফেলাই। চিত্রটা আমরা মুছে ফেলাই। এখন এফ টু থেকে এফ ওয়ান মাইনাস করি, সরি ফর্মটা একটু ডিস্টার্ব করতেছে। এফ টু মাইনাস এফ ওয়ান সমান সমান এফ টুর মান কত? রো এইচ টু জি এ মাইনাস রো এইচ অন জি এ। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কমন নিতে পারি না? রো জি এইচ, রো জি এইচ যদি আমরা কমন নিই, সরি রো জি এ, সরি রো জি, হুম, এই যদি আমরা কমন নিই তাহলে কি এইচ টু মাইনাস এইচ ওয়ান, তাহলে এখানে কি রো জি এ। এইচ টু থেকে মানে চিত্রটা দরকার ছিল। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। চিত্রটা হচ্ছে এরকম ছিল না, এখানে একটা বস্তু ছিল, এইখান থেকে একটা উচ্চতা ছিল আর এইখান থেকে একটা উচ্চতা ছিল। তাহলে দেখো আমি এইচ টু মানে এই দাগটার থেকে যদি আমি এইচ অন এই দাগটা যদি বিয়োগ দিই, মানে এই দাগ আর এই দাগ আমি মুছে ফেলাইলাম, হ্যাঁ কি এই যে এইটুক দাগ না, এই দাগটা, এই দাগটার নাম কি ছিল এইচ। আমি বলতে পারি না এইচ টু থেকে এইচ অন যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাই কি, শুধু এইচ পাই। আশা করি বুঝতে পারছো। তাহলে লিখতে পারি এইচ, এই হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র। আসলে বস্তুটা কি পরিমাণ বলের কারণে, আর এখানে এফ টু থেকে এফ ওয়ান বাদ দিলে এফ থাকে, কি পরিমাণ বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বা কি পরিমাণ পানি অপসারিত হয়, বা এখান থেকে তোমাদের যদি দেখা বলের মান দেওয়া থাকে, রোর মান সবসময়ের জন্য পানির ঘনত্ব সে 1000, জি মান তো 9.8, আমার এখানে ক্ষেত্রফলও দেওয়া থাকবে, পাত্রের উচ্চতাও যদি দেওয়া থাকে, এখান থেকে তোমার বলের মান বের করতে পারবা। ধরো বলের মান দেওয়া আছে, রোর মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান বের করতে পারবা, এখানে এইচ এর মানও আছে। তোমরা এটারে কিন্তু আরেকটু কনসেপ্টলি তোমরা কিন্তু আরেকটু সহজে করে নিতে পারো। এফ সমান সমান রো জি ভি, এই সমান সমান কি ভি। হুম, তাহলে আমাদের মূল সূত্রটা হচ্ছে আর্কিমিডিসের কোনটা, এইটা, এইটা ঠিক আছে। এখন আর্কিমিডিসের কয়েকটা কথা আছে। কথা হচ্ছে এরকম যে বস্তুর ওজন, যদি বস্তুর ওজন পানির ওজনের থেকে বেশি হয়, বা পানির ওজনের থেকে বেশি হয়, বা ঘনত্ব থেকে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে যদি বেশি হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণভাবে ডুবে যায়, সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়। যেরকম দেখা একটা লোহা, লোহার ঘনত্বটা ক্ষেত্রফল কম হয় কি, ক্ষেত্রফল কম হয় কি ঘনত্বটা বেশি হয়, তাই না? তাহলে ঘনত্ব যদি এর বেশি হয় তার মানে কি এই লোহার কণাটা কিন্তু সাধারণত ডুবে যায়। অনুরূপভাবে দেখো যে লোহার তৈরি জাহাজের ক্ষেত্রফল বেশি, যার কারণে ঘনত্ব কম। ঘনত্ব কম থাকার কারণে কি, যদি দেখো যে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের থেকে একদম কম, তার বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থেকে, বা বস্তুর ওজন পানির ওজনের থেকে একদম কম, তাহলে বস্তুটা সম্পূর্ণভাবে ভাসে। একটা কাগজ ধরতে পারো, কাগজ তুমি যদি এই পুকুরে দাও দেখবে যে সম্পূর্ণভাবে ডুবতেছে। আর যদি দেখো বস্তুর ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব পরস্পর সমান, তাহলে কি দেখেন আমরা মাছ ধরি না টুকলি ফেলাই না, একটা সাদা সাদা এই সুতার সাথে থাকে, ওর অর্ধেক ডোবে অর্ধেক কিন্তু ভাসে।
তার মানে কি অর্ধেক নিমজ্জিত অবস্থা থাকবে, অর্ধেক উপরে ভাসবে। তাই আমরা আর্কিমিডিসের এই সূত্রটা আমরা বুঝতে পারছি। আই হোপ তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর সংগ্রহ তোমরা কমেন্ট বক্সে জানতে পারবা। আর তোমাদের প্রথম অধ্যায় বিষয় অনেক শর্ট কোশ্চেন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু কোশ্চেন তৈরি করা আছে, এটা আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হচ্ছে তোমাদের ফেসবুক পেজে আমি তোমার কমেন্টেও দিয়ে দিতে পারি আর কি, দিয়ে দিব আর কি। আমাদের লাস্ট টপিক হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি। হ্যাঁ, গতিশক্তি আর বিভব শক্তিটা কি, এটা আসলে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। গতিশক্তিটা কি, যে কোন একটা বস্তু স্থির আছে, স্থির অবস্থায় কোন একটা বস্তু যাত্রা শুরু করলে যে গতিটা বা যে শক্তি প্রাপ্ত হয় সেটা হচ্ছে গতিশক্তি। আর বিভব শক্তি হচ্ছে যে কোন একটা বস্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকা অবস্থায় সে যে পরিমাণ শক্তি সঞ্চয় করে ওটা হচ্ছে কি বিভব শক্তি। মানে গতিশক্তি কি হয়, শক্তি ব্যয় করে, আর বিভব শক্তি হচ্ছে শক্তিটা সঞ্চয় করে। এবং গতিশক্তি সূত্র আছে, আমরা বললাম আবারও যে আমরা ম্যাথ সলিউশনটা আমরা পরের ক্লাসে নিব। আমরা সেখানে তোমার কনসেপ্ট আর সূত্র হচ্ছে তোমরা কিভাবে বুঝতে পারবা, মনে রাখতে পারবা, এই ট্রিক্স গুলো হচ্ছে তোমাদের শিখিয়ে দিব আর কি। তাহলে আমরা জানি যে বস্তুর কাজ কি। আচ্ছা, কাজ কি, তোমরা কি কাজ সম্পর্কে কিছু ধারণা আছে? যে ডব্লিউ সমান সমান, ডব্লিউ হচ্ছে কাজ। কাজ হয় কখন, যখন আমরা একটা বস্তুর প্রতি বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি অবস্থান পরিবর্তন হয়, ওইটাই কিন্তু কাজ। যদি ফিজিক্সের ভাষায় যদি বলি তাহলে দেখা যায় কি বাংলাদেশে বেকারের কোনো অভাব নেই। কারণ কি, ফিজিক্সে বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির স্মরণ ঘটে সেটা হচ্ছে কি কাজ। আমি বসে বসে কম্পিউটারে কাজ করতেছি, আমি বসে বসে পড়াশোনা করতেছি, আমি এই করতেছি সেই করতেছি, এইগুলো কিন্তু কোনো কাজ না। কারণ কি, ফিজিক্সের ভাষায় কিন্তু আমাদের কোনো স্মরণ ঘটতেছে না, তাই না? তাহলে এইখানেও কাজ কি, ফিজিক্সের ভাষায় বলতে গেলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি স্মরণ ঘটে, তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে কি ঘটে, স্মরণ ঘটে। স্মরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস। তাহলে ডব্লিউ সমান এফ এস বলতে পারি আমরা। এখন এফ সমান সমান কি, এম জি, সরি আমরা এম জি না দিয়ে এম এ দিই, কারণ এখানে তো বলটা সরাসরি সমান্তরাল বরাবরই কাজ করতেছে। এম এ। এখন এস সমান সমান কি জানি আমরা, এস সমান সমান জানি আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই না? তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকটা বস্তু যাত্রা শুরু করে কিন্তু স্থির অবস্থান থেকে, তাই না? তার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদির একটা শূন্য, আদির এক শূন্য থাকা মানে কি, শূন্য টি যদি গুণ করি শূন্য হয়, তাহলে এস সমান সমান কি লিখতে পারি, হাফ এ টি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান হাফ এ টি স্কয়ার। এখন এ আর এ যদি গুণ করি তাহলে কি হয়, এ স্কয়ার হাফ, আর এখানে কি আছে আমাদের টি স্কয়ার আছে, তাই না? আমাদের এখানে কিন্তু টি স্কয়ার আছে। তাহলে এইখান থেকে আমি যদি লিখি যে এ সমান সমান কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাই না? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ভি মাইনাস এ দুইটা মিলে একটা ভি ধরলাম আমরা, বেগই তো। আর এখানে কি আছে টি, তাহলে আমরা বলতে পারি না এ টি সমান সমান ভি, মানে এ টিটা গুণ করে দিলাম, বি সমান সমান এ টি। ঠিক আছে, অনুরূপভাবে এইখানেও যদি আমি লিখি যে এম এখানে রাখলাম, হাফটা প্রথমে নিয়ে আসলাম, এ আর টি একসাথে লিখলাম, লেখার পর তারপর স্কয়ার দিলাম, এর উপর স্কয়ার টির উপর স্কয়ার হয়, ঠিক তাই না? হাফ এম এটি সমান সমান কি আমরা জানি, এটি সমান সমান জানি ভি। তাহলে এটির উপর স্কয়ার, তার মানে কি ভি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি না ডব্লিউ সমান সমান হাফ এম ভি স্কয়ার। আর যে পরিমাণ কাজ হয় এই কাজটা হচ্ছে কি গতিশক্তি, অর্থাৎ কাজ আর গতিশক্তি পরস্পর সমান। আর গতিশক্তি যেহেতু আমরা কথা বলতেছি, গতিশক্তির আমরা ইকে দ্বারা বুঝাই, ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের গতিশক্তি বলবো। এখন বিভব শক্তিটা কি, বিভব শক্তি দেখি, ডব্লিউ সমান সমান এফ এস। এখন বিভব শক্তি সাধারণত উচ্চতার উপর নির্ভর করে সঞ্চিত হয়। কোন একটা বস্তু আমাদের 10 তলায় আছে, 10 তলা থেকে নিচে পড়তেছে,
আর নিচে একটা বস্তু আছে, বস্তুটা আমরা উপরে তুলতেছি। এই ক্ষেত্রে বস্তুটা নিচ থেকে উপরে গতিশক্তি কত, আর এই বস্তুটা যে উপরে এইখানে বসে আছে এইখানে তার ইপি মানে বিভব শক্তি কত, বা বস্তুটা নিচে স্থির অবস্থায় ছিল ওর বিভব শক্তিটা কত। অর্থাৎ বস্তু যখন স্থির থাকে তখন হচ্ছে তার বিভব শক্তি কাজ করে, আর বস্তু যখন গতি হয় তখন তার বিভব শক্তি বন্ধ হয়, তার গতি শক্তির কাজ শুরু হয়। তাহলে আমাদের দেখো তাহলে কি উচ্চতার উপর নির্ভর করে কি হচ্ছে ওই গতিশক্তি বিভব শক্তি হচ্ছে, এখানে এর জায়গায় তোমরা জিও দিতে পারো, এই বিষয়ে কোনো সমস্যা নাই। ওই ধ্রুবক তো ধ্রুবকই, মানে ত্বরণ তো ত্বরণই। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, ডব্লিউ সমান সমান এম জি এইচ, এসটারে আমরা এইচ দ্বারাও কিন্তু বুঝাইতে পারি। তাহলে আমরা বুঝতে পারি ডব্লিউ সমান সমান এম জি এইচ। ডব্লিউ সমান সমান কি জানি আমরা, ই কে সমান ই পি। তাহলে আমরা বলতে পারি ইপি সমান সমান এম জি এইচ। আর সকল কাজের একক হচ্ছে জুল, গতিশক্তির একক জুল, বিভব শক্তির একক জুল, আর এমনিতে কাজ এরও কাজ হচ্ছে জুল। তাহলে মোটামুটি আজকে আমাদের টপিক শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টা টপিক্সের উপর আজকে কথা বললাম। মানে তোমাদের প্রথম অধ্যায় মোটামুটি সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার। আমি বললাম যে আমরা ম্যাথ সলিউশন নিয়ে পরের ক্লাসে দেখা করব। এটা হচ্ছে আমাদের মূল সূত্রগুলো আমি গোল দিয়ে রাখছি, এগুলো তোমরা সুন্দরভাবে নোট করে নিও। সো আই হোপ এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। তা ফার্স্ট ক্লাস কেমন লাগলো ইনশাল্লাহ তোমরা সবাই কমেন্টে জানাবা, আর ইনশাল্লাহ তোমাদের ভালো ভালো কিছু জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো। তো আমার জন্য দোয়া করবে, আমার জন্য এই কাজটা নিয়ে সামনে অনেক দূর আগাইতে পারি। এসে আমাদের আছে ক্লাস, এই বলে আমরা আমার ক্লাসটা আছে শেষ করছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস। সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।